কেটে গেছে বেশ কয়েকদিন। যে যার মতোই নিজেদের কাজে ব্যস্ত। ভেড়ার ছানাগুলো ভার্সিটি নিয়ে পড়ে আছে। নাদিম ফারহার সামনে কম কম আসার চেষ্টা করে, কিন্তু ফায়ান তাকে কোনো না কোনো বাহানায় ফারহার সাথে সাক্ষাৎ করাবে। বেচারা না পারে বলতে আর না পারে সইতে। এদিকে আরিমা ফায়ানে বুঁদ হয়ে আছে। ফায়ানের মতিগতি ঠিক ঠাউর করতে পারছে না সে। রোজকার মতন ফায়ান ভোরে বেরিয়ে যায় আর গভীর রাতে বাসায় ফিরে। আরিমা অপেক্ষা করতে করতে ঘুমিয়েই পড়ে। ফায়ান নিজ দায়িত্বে তাকে রুমে দিয়ে আসে। দুজনের একজনও রাতে খেতে পারে না, বলা যায় ইচ্ছে করে খায় না। আরিমার মায়াবী আদলের দিকে তাকে ফায়ান আর ঘুম ভাঙাতে পারে না। মায়া হয় তার, তাই নিজেও আর খায় না। আরিমা এত রাগ করলেও তার নেতা সাহেবও এক কথার মানুষ। বেশি বাড়াবাড়ি করলে ফায়ান বলে, বউ না খেলে বর কিভাবে খেতে পারে? আর তোমাকে কে বলল আমি খাই না? খাই তো, এই যে ঘুমানোর আগে তোমাকে চুমু খাই, এটার কাছে বাকি খাবার তুচ্ছ। আরিমা হতাশ হয়ে তখন ফায়ানের দিকে তাকিয়ে থাকে। কিছু বলার নেই, বিয়ের পর প্রচুর বদলেছে ফায়ান। আজকে আরিমা ভার্সিটিতে যায়নি, তার অবশ্য কারণ আছে। আরহামকে একদমই সময় দেওয়া হয়ে ওঠে না, তাই আজ ফারহামের সাথে সে সারাদিন আড্ডা দিবে। ঘুম থেকে উঠে চুল খোপা করতে করতে আরহামের রুমের দিকে এগিয়ে এলো আরিমা। আরহাম এখন ফারহার সাথে থাকে, তাকে টানলেও আসে না। কি জানি ফারহা তাকে কি বুঝিয়েছে। আরহামকে রুমে না পেয়ে ড্রয়িং রুমে এলো আরিমা। সেখানে আরহাম মনোযোগ সহকারে কার্টুন দেখছে। আরিমা আরহামের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো, তারপর কিচেনের দিকে গেল। এ কি বৌমা, সাত সকালে রান্নাঘরে কি করছো তুমি? বৌমারা তো রান্নাঘরেই থাকে। তুমি নতুন বউ, কদিন ভালোভাবে কাটাও, তারপর আমি নিজ দায়িত্বে সংসারের চাবি তোমাদের দুই বউয়ের হাতে তুলে দিব। কি বলিস ছোট? মোহনার কথায় সোনালি সায় জানালো, তারপর বলল, নাও মা, এই পায়েসের বাটিটা দাদু ভাইয়ের কাছে নিয়ে যাও। দাদু ভাই নাকি পায়েস বেশ পছন্দ করে, আমি নিজ হাতে বানিয়েছি। যাও। কিন্তু আমি একটু কাজ করে দিয়ে তারপর যাই। আমরা তিনজন আছি না রান্নাঘরে, তুমি যাও তো, আমার দাদু ভাইটা না খেয়ে আছে। আরিমা একবার কাজের মেয়েটার দিকে তাকালো। সে উৎফুল্ল দৃষ্টিতে আরিমার দিকে তাকিয়ে আছে। আরিমা কিছুই বুঝলো না ব্যাপারটা। ভাবিরা কোথায়? তারা একটু বাইরে গেছে। আরিমা আচ্ছা বলে সেখান থেকে চলে এলো। তারপর আরহামকে এসে পায়েস খাওয়াতে লাগলো। কি রে, ওদের দিকে এভাবে তাকিয়েছিস কেন? মোহনার কথায় সোনালি আরহামের থেকে দৃষ্টি সরিয়ে নিল। কোনো অপেক্ষা ঝুট ঝামেলা ছাড়াই আমি একটা নাতি পেয়ে গেছি। দেখছো না আমার হাতের পায়েস কত আয়েশ করে খাচ্ছে। ও তো তোর হাতের রান্না বরাবরই মজার হয়। বারে ভাবি, তোমার হাতের রান্না তো আমার হাতের রান্নার থেকেও মজা। কাজের মেয়েটা দুজার দ্বন্দ্ব দেখে বলে উঠল, সাসি আম্মা, আপনাদের দুজনের হাতে রাঁধুনি লাজাবাব, যাকে বলে বিউটিফুল। মোহনা এবং সোনালি একসাথে হেসে দিল। হাসার শব্দ পেয়ে আরিমা আর আরহাম তাদের দিকে তাকালো, তারপর তারা মৃদু হাসলো। শুনছেন? আরিমার মিনমিনে কণ্ঠে সোনালি তার দিকে তাকালো। হ্যাঁ মা, বলো, কিছু দরকার? আসলে আমি একটু বাইরে যেতে চাচ্ছি, আরহামকে স্কুলে ভর্তি করাবো তাই। হ্যাঁ যাও, সমস্যা নেই তো। ধন্যবাদ আন্টি। বলে মুচকি হাসলো আরিমা। আন্টি কেন বলছো মা? আমাকে মা ডাকো। কিন্তু আন্টি, আমি তো কাউকে মা ডাকিনি কখনো, তাই হয়তো মনে থাকে না, পরের বার ট্রাই করে দেখবো। বলেই মোহনা আর সোনালি থেকে বিদায় নিয়ে ছাদ থেকে নেমে এলো আরিমা। তারপর চোখ থেকে বেয়ে আসা অশ্রুকণা একটু আঙ্গুলের সাহায্যে তুড়ি মেরে ফেলে দিল। শাস্তি দিবে সে, কঠোর শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। যারা তাকে এতিম বানিয়েছে, তাকে মায়ের আঁচলে থাকতে দেয়নি, যারা বাবর আদর পেতে দেয়নি তাকে, শেষমেশ বোনটাকেও তারা কেড়ে নিয়েছে। ছাড়বে না সে কাউকে। তার মনে এখন দাউ দাউ করে আগুন জ্বলছে, প্রতিশোধের আগুন দাবানল জ্বলছে তার মনে। এদিকে মোহনা সোনালি একে অপরের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। মেয়েটার কি বেশি কষ্ট? ফারহা আর বাকিরা সহ ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে। আড্ডার মূল টপিক হলো মনির আর বেলা এই নিয়ে 38 বারের মতো ব্রেকআপ করলো, আর তাদের ট্রিটও এই নিয়ে 38 বার। দোস্ত, কেউ এই কদিনে এতবার ব্রেকআপ করতে পারে? তোদের না দেখলে জানা হতো না আমাদের। গিনেস বুকে নাম চলে যাবে তোদের। চালিয়ে যা। পিৎজার একাংশ মুখে পড়তে পড়তে কথাটা বলল শুভ। তারা ওয়াদা করেছিল বেলা আর মনিরকে দিয়ে যখন ব্রেকআপ হবে তাদের ট্রিট দিতে, কারণ রিলেশনের ট্রিট তারা দেয়নি। তখন মনিররা বড় গলায় বলেছিল, আমরা ব্রেকআপ করলে তো। কিন্তু তাদের কথা মিথ্যা প্রমাণিত হয়ে দিনে 3-4 বার ব্রেকআপ করে বসে থাকে এরা। তখনই বন্ধু মহল উড়ে আসে তাদের থেকে ট্রিট নেওয়ার জন্যে। বেলা
একটা কোক ধরতে নিলেই তার হাতে থাপ্পড় মারে ফারহা। খেতে খেতে ফারহা বলে, এসব আমাদের জন্য, দূর থাক মহিলা। বেলা মনিরের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। মনিরও তাই। তারা দুজন আর চোখে চোখে কথা বলছে যেন। ভাই আর জীবনেও ব্রেকআপ করব না, প্রমিস। চম্পা খানম পানের পিক তার বরাদ্দকৃত স্থানে ফেললো, তারপর রহস্যময় হাসি দিয়ে বলল, বাহ, আজকে যে এমপি সাহেব আমার দরবারে, ব্যাপার কি এমপি সাহেব, মাল লাগবো নি? ফায়ান চোখ গরম করে চম্পার দিকে তাকালে চম্পা চুপ হয়ে যায়। নতুন কোনো মেয়ে এসেছে? চম্পা ভ্রুকুচকে ফায়ানের দিকে তাকালো। তার জানা মতে ফায়ানের চরিত্রে কোনো সমস্যা নেই, কিন্তু মেয়েদের কথা জিজ্ঞাসা করছে কেন? কি হলো, কথা কানে যায় না? না, নতুন কোনো মাইয়া আছে নাই, আসবে আজ রাইতের বেলা। সব ইনফরমেশন আমার চাই, এবং এখনই। কেলা, আপনারে কেন দিবার যাইতাম? তারা আমার ডিম পাড়া হাঁস, তাদের দিয়া টাকা কামা মমিয়া। যদি পুলিশের হাতে উত্তম মধ্যম না খেতে চাও, আমি যা বলছি করো। তাদের ইনফরমেশন তো আমাদের দেয় নাই মিয়া। তবে হ্যাঁ, রাত 2টায় এইখানে আসতে পারেন, তখনই তারা মাইয়া লয়ে আইব। ফায়ান কিছু না বলে সেখান থেকে চলে আসে। ফায়ানের যাওয়ার পানে তাকিয়ে চম্পা বলে, এমপি সাহেব, একদিন আপনার পাউনের লাইগা কি করতাম পারি? আপনারে দেখলে যে আমি আমার মধ্যে থাকতে পারি না। আরিমা আরহামকে ভর্তি করে স্কুল থেকে বের হলো। মাস শেষ হতে কয়েকদিন বাকি, তারপর থেকে আরহাম স্কুলে যাবে। আরহামের খুশি যেন ধরে না, সে পড়তে যাবে। মামা চলো আইসক্রিম খেয়ে আসে। আইসক্রিম খাবে? কিন্তু যদি অসুস্থ হয়ে যাও তখন কি হবে? উফ মাম্মা, আর অনেক স্ট্রং। তোমার মাম্মার সাথে আছে, অসুখ আমার কাছে আসতে নিলে কেরাচি করে তাকে ফিরিয়ে দিবে। কে দিবে না? আরিমা হাসলো আরহামের কথায়। বেশ পাকা পাকা কথা বলে তার ছেলে। আর তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আইসক্রিম নিয়ে আসি। না মাম্মা, আমিও তোমার সাথে যাব। না সোনা, আমি এই যাব আর এই আসবো। যাও গাড়িতে গিয়ে বসো। মাম্মা। আরহাম গাল ফুলিয়ে গাড়িতে উঠে বসলো। আরিমা তা দেখে মুচকি হাসলো। সে অবশ্যই আরহামকে নিয়ে রাস্তার ওপারে যাবে না। গাড়ি লক করে রেখে গেল সে। পাছে যদি বিপদ হয় কোনো, ছেলেটার কিছু হলে তার বাঁচা দুঃসাধ্য। আরিমা আইসক্রিমওয়ালার সাথে কথা বলছে আর বারবার গাড়ির দিকে তাকাচ্ছে। তাড়াতাড়ি যেতে পারলেই হলো এখান থেকে। আরিমা ব্যাগ থেকে টাকা বের করে বিল মিটালো, তারপর দ্রুত পদে গাড়ির কাছে আসলো। বাবাটা গাল ফুলিয়ে আছে নিশ্চয়, কিন্তু গাড়িতে তো আরহামকে দেখতে পেল না আরিমা। সাথে সাথে হাত থেকে আইসক্রিমটা মাটিতে পড়ে গেল। আর দুজন পথচারী বাচ্চা এসে আইসক্রিমগুলো কুড়িয়ে দৌড়ে পালালো। এতে আরিমার হুঁশ নেই। সে আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করতে ব্যস্ত, কিন্তু কেউ কিছুই দেখেনি। এও কি সম্ভব? আরিমার রক্তচক্ষু নিয়ে সামনে তাকিয়ে আছে আরহাম। তার শেষ স্মৃতি, সে কিছুতেই দূরে যেতে দিবে না তাকে। ইস, কেন সে তাকে নিয়ে চলে গেল না? মা হিসেবে কি ব্যর্থ সে? তখনই ফায়ানের কল এলো। বাঁচতে বাঁচতে কেটে গেল। পরপর 3টা রিং হবার পর আরিমা রিসিভ করলো। হ্যালো, কোথায় তুমি? আরহাম। আরহাম, কি হয়েছে আরহামে? তুমি কোথায়? আমি স্কুলের সামনে। সেখানেই দাঁড়াও, আসছি আমি। আরিমা কল কেটে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সামনের দিকে। হঠাৎ হুঁশ ফিরল তার। কোথা থেকে খুঁজবে সে তার কলিজাটাকে? কোথায় নিয়ে যেতে পারে আরহামকে? হঠাৎ হর্নের তীব্র আওয়াজ আরিমার কানে এসে ঠেকলো। সে চোখ ঘুরিয়ে ফায়ানকে দেখে তার বুকে ঝাঁপিয়ে পড়ল। ফায়ানও নিজের অর্ধাঙ্গিনীকে তার প্রশস্ত বুকে ঠাঁই দিল। ফায়ান কাছে পিঠেই ছিল, তাই কম সময়ের মধ্যে চলে এসেছে। নেতা সাহেব, আমার আরহাম, আমার ছেলে, আমার সন্তান। শান্ত হও, আমি আছি তো বউ। তুমি আমি থাকতে আমাদের সন্তানকে কেউ একটা আঁচড় অবধি দিতে পারবে না। আমি শান্তিই আছি, খালি একটু এনার্জি দরকার ছিল, পেয়ে গেছি। এবার আমার পালা, প্রত্যেকটা পাপের শাস্তি দিব আমি। ফায়ান ভ্রু কুচকালো, তাকালো আরিমার দিকে। আপনি কি আমার সাথে যাবেন? অবশ্যই, বউর সাথে যাব না? আমার ছেলেকে যে ফেরত আনতে হবে। আরিমার অদ্ভুত দৃষ্টিতে তাকালো ফায়ানের দিকে, কিন্তু ফায়ান তা গ্রাহ্য করলো না। আরিমাকে নিয়ে গাড়িতে বসালো, তারপর নিজের ড্রাইভিং সিটে বসলো। লোকেশন বলো। ফায়ানের মুখশ্রী মুহূর্তে গম্ভীর হয়ে গেছে। আরিমার থেকে ঠিকানা নিয়ে দ্রুত ড্রাইভিং করছে সে, পাচ্ছে না ছেলেটার কোনো ক্ষতি হয়ে যায়। আজকে খেলায় এখানেই শেষ করবো মিস্টার রায়হান শেখ। আমার দুর্বলতা দেখেছো তুমি, কঠোরতা দেখোনি। নিজে ওয়াদা ভঙ্গ করেছো, যা তোমার উচিত হয়নি। আসছি আমি, সব কিছুর বদলা নিতে। পুষ্প আসছে, রেডি থেকো শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য। এসব ভাবতে আরিমার হাত মুঠো করে নিল।
ফায়ান এক পলক আরিমার দিকে তাকালো। মেয়েটার চোখ জ্বলছে, মনে হচ্ছে কিছুর তীব্র আকাঙ্ক্ষা করছে সে। ফায়ানের চোখে মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট। সে এই রহস্যের শেষ দেখে ছাড়বে। ৩৬৫ দিনে একটি বছর হয়। আমার কাছে একটি দিনকে বছর মনে হয়। বড় দুঃসহ যন্ত্রণায় কাটে প্রতিদিনের বছর। জীবন যেন শান্ত দিঘির জলের মতোই নিথর। জীবন যেন চলছে না, জীবন গেছে থেমে। জীবন আমার হারিয়ে গেছে ভুল মানুষের প্রেমে। জীবনের গাড়ি থামিয়ে দিল শুধুই একজনা। ইসাবেলা রে ইসাবেলা, সে ইসাবেলা রে ইসাবেলা। ঘুম আসে না দুটি চোখে ইসাবেলাকে হারানোর শোকে। প্লিজ এবার থাম ভাই। আমার ভয়েস কি এতই খারাপ? বিশাল খারাপ দোস্ত, গান বলিস না প্লিজ। মনে হচ্ছে গানটাকেই ধর্ষণ করলি তুই। এত বিশ্রী বয়সও বুয়ুদের হয় না। ধুর, বেলার সাথে কথা হয় না, ভাল লাগে না, তাই তো মনির খানের গান গাচ্ছিলাম। তোরা সব মাটি করে দিলি, ছাগলের দল। সবাই একসাথে চিল্লিয়ে বলল, ভেড়ার ছানা হবে। মনির হকচকিয়ে গেল। যাক, এখন আর তার এখানে থেকে কাজ নেই। বেলাকে খুঁজে আনবে সে। শুধু শুধুই রেগে বোম হয়ে থাকে আর বলে ব্রেকআপ। এরপর সে বুঝেছে ওর রিলেশনে কেন টিকতো না। এই তুই কোথায় যাচ্ছিস? কোথায় আবার? নিশ্চয়ই অঞ্জনাকে খুঁজতে। ফারহার কথায় সবাই সমস্বরে হেসে উঠল। তখনই কারো কণ্ঠে তারা ভূত দেখার মতো চমকে উঠল। কি রে বেলা, এত জলদি কিভাবে এলি? ম্যাজিক। মজা করিস না তো, যেতে আসতে প্রায় 1 ঘন্টা লাগবে। আর তুই আধা ঘন্টার মাঝে কিভাবে সব আনলি? সব ঠিকঠাক এনেছিস? আরে হ্যাঁ, আসলে কি জানিস, এটা একটা সুন্দর হান্ডু ছেলে বাইক নিয়ে বসে আছে, পেছনে প্যাসেঞ্জার নেই। আমি ভাবলাম সিঙ্গেল বেডার একটু শখ পূরণ করি, তাই তাকে বলে বাইকে উঠে জিনিসগুলো নিয়ে এলাম। সবাই একসাথে বলে উঠল, তার মানে মনির শেষ? বেলা কিছু বলল না, একবার মনিরের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। বেচারা মনিরের কাদো কাদো অবস্থা। এই প্লে গার্লের প্রেমে সে কেন পড়েছিল? এইসব মেলোড্রামা বাদ দিয়ে কাজে লেগে পড়, ওরা এসে যাবে। কি কাজ করব? আফ্রিদের প্রশ্নে বিরক্ত হলো ফারহা। আরে ভেড়ার বাচ্চা, আজকে আরহামের জন্মদিন, আমরা সেটাই সেলিব্রেট করব। তাই বেলাকে দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র আনিয়েছি। এখন ছাদে সব সাজাবো, চল তোরা। কিন্তু ওরা যদি চলে আসে? ওরা আসলে ভাইয়া সামলাবে। সবাই ছাদের দিকে রওনা দিল। আজকে খুব মজা হবে। আরিমা দেওয়া লোকেশন অনুযায়ী একটা শুনশান রাস্তায় এসে থামলো তারা। বিকেল পড়ে গেছে, আর কিয়ৎক্ষণ বাদেই হয়তো মাগরিবের আজান হবে। ফায়ান জিজ্ঞাসু দৃষ্টিতে আরিমার দিকে তাকালো। জায়গাটা থেকে মনে হচ্ছে না কাউকে কিডন্যাপ করে এখানে গুম করে দিবে কেউ। আরিমা ফায়ানের দৃষ্টি অগ্রাহ্য করে সামনে চলতে লাগলো। ভাগ্যিস আজকে 3 পিস পরে এসেছে, শাড়ি ও বোরখা পরে আসলে বিপাকে পড়তে হতো। কিছু দূর এগোতে একটা পুরনো ভবন দেখতে পেল তারা। সামনে প্রচুর পাহারাদার। এদের ডিঙিয়ে কিভাবে যাবে এটা ফায়ান ভাবছিল, কিন্তু আরিমা যাওয়া ধরলেই ফায়ান একটানে তাকে কাছে নিয়ে এলো। তারপর ফিসফিস করে বলল, পাগল হয়েছো তুমি? কমন সেন্সের অভাব তোমার। ওদের সামনে গেলে আস্ত রাখবে তোমাকে? না নেতা সাহেব, ওরা আমার জন্যই অপেক্ষা করছে, আপনি এখানেই থাকুন না হয়। শাট আপ, চলো দেখি তোমাকে কেমন আপ্যায়ন করে তারা। আরিমা আর ফায়ান দুজনেই এগিয়ে গেল। বাড়ির সামনে দাঁড়ানো গার্ডরা তাদের সসম্মানে ভেতরে যেতে বলল। তারাও ভেতরে ঢুকলো। ওয়েলকাম ওয়েলকাম আরিমা হোসেন পুষ্প। বাহ বাহ, নিজের বরকেও দেখি সাথে নিয়ে এসেছো। ভেরি ব্যাড, ভেরি ভেরি ব্যাড। তোমাকে আমি এটা শিখাইনি যে নিজের বিপদের সময় অন্য কেউ বিপদে ফেলবে তুমি। আমি আপনাকে আমি কাউকে বিপদে ফেলিনি রায়হান শেখ, তুমি নিজেই বিপদে আছো, এটা মাথায় রেখো। আরে আরে, চড়ছো কেন মামুনি? সামনের চেয়ারটাই বসো। আমি এখানে বসতে আসিনি। আমার ছেলে কোথায়? তাকে এনে দাও আমার কাছে। তোমার ছেলে? কে তোমার ছেলে? একটু ভাবার অভিনয় করে বলল রায়হান শেখ। ও হ্যাঁ, রামিশা আর রাজের ছেলে, যাকে তুমি মাতৃত্বের পরিচয়ে বড় করলে। ইসরে, একদম চুপ, ও আমার ছেলে, কোনো রাজের সন্তান না ও। আহা,
হাইপার হচ্ছ কেন মামুনি? আমি আমার ছেলে ফেরত চাই, আর সেটাই এক্ষুনি। তার আগে আমার যে কথা আছে তোমার সাথে, বসে কথা বলি। আমি কিছুই শুনতে চাই না। রায়হান শেখ কণ্ঠটাকে গম্ভীর করে বললেন, তুমি বড্ড ভুল করেছো পুষ্প। এক, আমার কোটি কোটি টাকা লস করেছো, সেদিন রাতে তুমি আমার লোকজনকে মেরেছিলে। দুই, আমার সবচেয়ে কাছের লোকজনকেই তুমি কবরে পাঠিয়েছো, যারা আমার বিশ্বস্ত ছিল। তিন, আমার ছেলেকে মারধর করে জেলে পাঠাতে চেয়েছিলে। চার, আমার ছেলের ভালোবাসাকে তুচ্ছ করেছো তুমি। পাঁচ, নিজের ওয়াদা ভঙ্গ করেছো তুমি। আরিমা হাসলো, উচ্চস্বরে হাসতে সে। হাসতে হাসতে ফায়ানের কাঁধে ঢলে পড়ছে সে, কিন্তু হাসি থামছেই না। চোখের কার্নিশবে এক ফোঁটা অশ্রুকণা ঝরে পড়ার সাথে সাথে ফায়ান তা ধরে নিল, তারপর চোখ দ্বারা ইশারা করে কাঁদতে মানা করলো। অবিরামও ফায়ানকে আশ্বস্ত করলো আজকে কিছু একটা করবেই সে। আমি তোমার কথাগুলোর উত্তর দিচ্ছি, আগে বলো আমার ছেলে কোথায়? আরিমা বারবার একই গণ্ডিতে ফিরে আসছে দেখে বেজায় রাগ হলো রায়হান শেখের। তারপরও নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল, দাদুভাই যেখানে আছে ঠিক আছে। আমি বিশ্বাস করি না তোমায় মিস্টার শেখ। রায়হান শেখ অসহায় দৃষ্টিতে তাকালো আরিমার পানে। কামাল, দাদুভাইকে নিয়ে আয়। একটা লোক আরহামকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। আরহাম আরিমাকে দেখে তার কাছে যাওয়ার জন্য চিৎকার করতে লাগলো। মাম্মা, এখান থেকে নিয়ে যাও আমাকে, বুড়ো লোকটা আটকে রেখেছে আমাকে। আর বলছে তুমি নাকি আমার মাম্মা না। মাম্মা, মাম্মা, আমি তোমার কাছে যাব। আরিমা চোখ গরম করে রায়হান শেখের দিকে তাকালো, যেন চিবিয়ে খেয়ে নিবে সে। এসব কিছু না বাবাই, তুমি একটু আঙ্কেলটার কাছে থাকো, আমি তোমায় শীঘ্রই নিয়ে যাব। আরহাম চুপ হয়ে গেল। তার মাম্মা যেহেতু বলেছে সেহেতু তাকে নিয়ে যাবে। এদিকে আরহামের দিকে তাকিয়ে রায়হান শেখ বলল, ভালোই হাতিয়েছো অন্যের ছেলেকে। হ্যাঁ, সঠিক শিক্ষাটাই দিয়েছি, যা তোমার মতো লোকের কাম্য নয়। মানে কি বলতে চাইছো তুমি? তোমার উত্তর দিতে চাচ্ছি। এক, তারা পাপিষ্ঠ ছিল, দুনিয়াতে তাদের আয়ু এতটুকুই ছিল, তাই তারা মারা গেছে। আমি তো কম কষ্ট দিয়ে মেরেছি, না জানি উপরওয়ালা তাদের কি করছে, সেটা তো আমি জানি না। আর দুই, তোমার বিশ্বস্ত কোনো লোককে আমি মারিনি, তারা আমার হয়েই কাজ করত। ভাবলাম যারা সামান্য টাকা পেয়েই দল বদলাতে পারে, তারা আবার কখন জানি আমার পিঠে ছুরি মেরে দেয়, তাই তো আমি তাদের মেরেছি। আর কি বললে, আমি তোমার কাছের লোকদের মেরেছি? এটা বলেই আরিমা হাসতে লাগলো, চোখে মুখে তার বেদনার ছাপ। রায়হান শেখের ঘাম ছুটে গেল। পুষ্প এসব জেনে যায়নি তো? তোমার ছেলেকে জেলে নয় নরকে পাঠাবো আমি, খালি একবার দেখে আসুক, বেজন্মটাকে মেরে এখানেই পুঁতে দিব। পুষ্প। রায়হানের ধমকে আরিমা গা দুলিয়ে হাসলো। চার, তোমার ছেলে ভালোবাসার যোগ্য আদৌ? ভালোবাসাও তাকে ঘৃণা করে মিস্টার শেখ। সে একটা নর্দমার কীট, তা তুমি ভালোভাবেই জানো। অ্যান্ড লাস্ট, ওয়াদা তো তুমি ভঙ্গ করেছিলে, আমি তো ওয়াদা করিনি। ভাঙার প্রশ্ন আসে কোথা থেকে? আমার মনে এরকম কোনো ওয়াদা ছিলই না, তবু তোমার হয়ে কাজ করেছি। কি বোকা আমি! আরে রায়হান শেখ থতমত খেয়ে গেল। এই মেয়ে পাক্কা ধুরন্ধর, তা তার বোঝা উচিত ছিল। যাই হোক, এখন তুমি আরহামকে পাবে না, তাকে আমি রাজের কাছে পাঠিয়ে দেব। ফায়ান খানের হাতে ফায়ার খেতে ইচ্ছে হচ্ছে বলে দিলেই হয়, এত নাটক করার কি আছে? মানে? ফায়ান সবাইকে চমকে দিয়ে বলে উঠল। নাদিম, ভিতরে আসো। সাথে সাথে নাদিম কয়েকটা পুলিশ অফিসারকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। রায়ান শেখকে আপাতত জনসম্মুখ থেকে লুকিয়ে রাখুন, আমি কাল দেখা করব। ইয়েস স্যার। বলেই পুলিশ রায়হান শেখ আর কামালকে নিয়ে চলে গেল। রায়হান শেখ কোনো ঘোরের মাঝে আছে হয়তো। পুষ্প এমন বিশ্বাসঘাতকতা করবে সে ভাবেওনি। বাহিরে সব মরে পড়ে আছে, বোঝাই যাচ্ছে এদের উপর হামলা হয়েছিল। আবারও ভুল করে ফেলল সে। ফায়ান আরিমার সাথে রাস্তায় টু শব্দটি করেনি। আরিমা আরহামকে বুকে জড়িয়ে সিটে হেলান দিয়ে আছে, মনে ভাবছে অন্য কথা। আজকে ফায়ানকে সব বলে দিবে, আর কত লুকোচুরি খেলবে সে। হয়রান হয়ে গেছে জীবনের কাছে, কিন্তু ফায়ানের কথা না বলাটা বেশ ভাবাচ্ছে তাকে। কি চলছে নেতা সাহেবের মনে? খানভিলায় এসে আরিমা সদর দরজা পেরোলো, তখনই পেছন থেকে ফায়ানের গম্ভীর কণ্ঠ কানে এলো তার। থামো, আর এক পা এগোবে না। কে তুমি? কি তোমার পরিচয় সত্যি করে বলবে? কোন উদ্দেশ্য নিয়ে খানভিলায় এসেছো? উত্তর দাও। কয়েক বছর আগের কাহিনী। তখন পুষ্প এসএসসি দিয়ে ছুটি কাটাচ্ছে। ছুটি কাটানো বলতে সে বাড়িতে শুয়ে বসে থাকে সারাদিন, আর বাসায় টুকটাক কাজ করে।
যদিও কাজ না করলে তার বড় বোন কিছুই বলবে না তাকে। শহর থেকে খানিক দূরে কম দামি একটা বাসায় ভাড়া থাকে দুই বোন, রামিসা আর পুষ্প। বাবা মা কেউই নেই তাদের। রামিসা আগে গার্মেন্টসে কাজ করতো আর পুষ্পের পড়াশোনার খরচ দিত। নিজেও টুকটাক পড়াশোনা চালিয়ে গেছে, যার জন্য একটা ছোটখাটো কোম্পানিতে চাকরি হয় রামিসার। সারাদিন গাধার খাটুনি খেটে রাতে বাসায় ফিরে ক্লান্ত হয়ে, কিন্তু ছোট বোনের মুখটা দেখার সাথে সাথে সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। তারপর ফ্রেশ হয়ে রান্না করা খাবার গরম করে দু বোন মিলে খেয়ে দিয়ে জম্পেশ আড্ডা দেয়। কে কি করেছে সারাদিন এসব নিয়ে আলাপ করে। আপু, আজকে তোমাকে এত চিন্তিত লাগছে কেন? রামিসা হকচকিয়ে গেল, কিঞ্চিত ঘাবড়ালো। কই, আমি তো চিনতাম না। পাকা বুড়ি, বেশি বুঝিস। না না, এত ভালো লক্ষণ নয় রে চম্পা। বলো বলো। পুষ্পের অভিনয় দেখে রামিসা হাসলো, হাসতে হাসতেই বলল, একটা ছেলে কয়দিন হলো আমার পিছু লেগেছে রে, কিছুতেই ছাড়াতে পারছি না। বিয়ে করে নাও, অমন ভালোবাসা আর পাবে না আপু। তুই বেশি বুঝিস। আজকাল এসব ট্রেন্ড। আমার মতো কালো মেয়েকে কে ভালোবাসতে যাবে? ঠাস করে থাপ্পড় মেরে মাড়ির দাঁত ফেলে দেব। আমার বোনের থেকে সুন্দরী কে আছে? অমন সোনার মুখ কজনের আছে? গোলগাল চেহারা, টানা টানা কাজলের মতো চোখ, হাসলে টোল পড়ে, কোমর ছড়ানো চুল, একদম মায়ার বক্স। আর তোমার ভয়েস, উফ, লা জবাব, ফাটাফাটি। আরিমার বর্ণনা শুনে রামিসা হাসলো, প্রাণখোলা হাসি যাকে বলে। বোনের কথা শুনতে তার ভালো লাগে, মজা পায়। না রে, আমি বিয়ে করব না। বেশি বেশি টাকা ইনকাম করব। তোকে আইনের লোক বানাবো আমি। ভালোভাবে পড়তে থাক। তারপর দু বোন মিলে একটা রাজপ্রাসাদ তৈরি করব। তারপর সেখানে আরামসে দিন পার করব। মজা না? পুষ্পকে বুকে নিয়ে দুলতে দুলতে কথাগুলো বলল রামিসা। এবার নিজেকে ছাড়িয়ে নিয়ে কাঁদো কাঁদো ভঙ্গিতে পুষ্প বলল, আপু, আমরা বুড়ি হয়ে যাব তো, কে বিয়ে করবে? রামিসা ফিক করে হেসে দিল। আমার বোকা ফুল, এই দুনিয়াতে টাকা হলে পুরুষের অভাব হয় না সোনা। তোমার স্বপ্ন বললে আমারটা বলি। রামিসা ভ্রুকুচকে বলল, বল দেখি, আমার বোকা ফুলটার কি এমন স্বপ্ন আছে? পুষ্প উঠে দাঁড়ালো, তারপর ভাষণ দেওয়ার ভঙ্গিতে বলল, আমার স্বপ্ন এটাই, তুমি বিয়ে করবে, বছরখানিক যেতেই ঘর আলো করে একটা মিষ্টি বাবু নিয়ে আসবে। আমি তাকে মায়ের মতোই আদর করব, যত্ন করব, সারাদিন আমার কাছে রাখবো তাকে। আদো আদো বলিতে আমাকে মাম্মা বলবে, ডাকবে। লোকে যদি বলে তোমাকে মা ডাকে কেন, আমি তখন বলবো আমরা দুই বোন এক ছেলেকে বিয়ে করেছি। তখন কেউ আমায় বিয়ে করতে আসবেই না, আর সারা জীবন আমি তোমার সাথেই থাকবো। কথাগুলো বলেই পুষ্প দেরি না করে ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। এদিকে রামিসা হাঁ করে বোনের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিয়দংশ পরে উচ্চস্বরে হাসতে লাগলো রামিসা। হাসতে হাসতে শুয়ে পড়ল, তারপর চিল্লিয়ে পড়ল, দু বোন এক বরের কাছে, ওটা পাপ ফুল। তোকে এমনিতেই রাখবো সারা জীবন আমার কাছে। তুই ছাড়া আমার কে আছে বল? এইসব বললে লোকে আরো আমাদের গণপিটুনি দিবে। তারপর একটু থেমে আবারও বলল, সত্যি তুই বোকা, বোকা ফুল। একমাত্র আমার বোকা ফুল তুই। তোকে একা বাসায় রেখে গেলে কত যে চিন্তা হয়। হাতে বেশি টাকাও থাকে না যে একটা কাজের মেয়ে রাখবো। এত চিন্তা ভালো লাগে? তারপর উঠে জানালার পাশে এসে দাঁড়ালো। চাঁদের আলো ঠিকরে পড়ছে রামিসার মুখে, যাতে তার সৌন্দর্য তিনগুণ বাড়িয়ে দিয়েছে। বলা যায় মায়াবীদের চাঁদের আলোয় অপরূপ লাগে, তাদের সৌন্দর্য চাঁদের আলোয় ফুটে ওঠে। পুষ্পের হয়তো মনে আছে কিনা রামিসা জানে না, এ ব্যাপারে তাকে কখনো জিজ্ঞাসা করাও হয়নি। মনে থাকবে কিভাবে, তখন তো পুষ্প ছোট ছিল। রামিসার সব মনে আছে। তার বাবা মার সাথে যখন দু বোন ঘুরতে বের হয়েছিল, সেদিন পুষ্প বাসা থেকে বের হতেই চায়নি। সে তার ফায়ানকে পাহারা দিবে বলে। কারণ হলো ফায়ানের খালাতো বোন সারাদিন ফায়ানের সাথে চিপকে থাকে, যা ছোট্ট পুষ্পের সহ্য হয় না। সেদিন পুষ্প বের না হলে হয়তো ধনির দুলালি হয়ে থাকতো, সে না হয় বাবা মায়ের সাথে ওপরে চলে যেত। খুব কি ক্ষতি হতো? একদিন পুষ্প ছাদের সিঁড়িতে বসেছিল, মনটা খারাপ দেখেই বোঝা যাচ্ছে। আর রাশি বোনের পাশে গিয়ে বসলো, তারপর জিজ্ঞাসা করলো, কি রে, মুড অফ কেন? পুষ্প একবার রাশির দিকে তাকিয়ে আবারও মাথা নিচু করে নিল। রাশি বুঝলো অবস্থা বেগতিক, গুরুতর কিছু ঘটেছে। নয়তো রাশি একবার বলার সাথে সাথে পুষ্প সব বলে দেয়। আমার ফুল, বলবি না আমাকে? জানো আপু, ফায়ান আছে না, সারাদিন ওই রিনার সাথে চিপকে থাকে। আমাকে তাদের মাঝে নেয় না, এমনকি ও আসলে ফায়ান ঠিক মতো কথাও বলে না আমার সাথে। বলেই মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো পুষ্প। রাশির বুকে মোচড় দিল হয়তো। ছোট্ট বোনের চোখে পানি তার সহ্য হয় না। তারা সমবয়সী না, তাই একটু আড্ডা দে।
রিনা তো বেড়াতে এসেছে, দুদিন বাদেই চলে যাবে। ফায়ান ভাইয়া সে তো তোকে নিয়েই মেতে থাকবে। এখন কেন নয়? আসলেই তুই বোকা ফুল। ঠিক বলেছিস রাশি, ও একটা পিচ্চি বোকা ফুল, ফায়ানের ফুল। চল আমার সাথে মুখ ফুলিয়ে আর বসে থাকলে চলবে না। বলে পুষ্পকে কোলে তুলে বাহিরে চলে গেল ফায়ান। পুষ্প এখনো মুখ ফুলিয়ে আছে। আজকে ফায়ান যতই মজা খাওয়াক সে কথা বলবে না। এদিকে রাশি কিছুক্ষণ হ্যাবলার মতো তাকিয়ে থেকে হাসতে হাসতে নিজের রুমে চলে গেল। দীর্ঘশ্বাস ফেলল রামিসা। তার বোকা ফুল কি জানে সে আরো বোকা ফুল ছিল? ভুলে গেছে কি সব? হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ পেয়ে চমকালো রামিসা। ইতিমধ্যে শব্দ পেয়ে পুষ্প বেরিয়ে এসেছে। আপু এত জোরে দরজা ধাক্কাচ্ছে কে? আমাদের দরজা কি তার কাবাডি খেলার মাঠ মনে হয়? জানি না বোন, তুই থাক, আমি দেখছি। আরে আরে, যদি ডাকাত থাকে দাঁড়াও না, বটি আনি। বলেই পুষ্প বটি আনতে গেল। তারপর দু বোন একসাথে দরজা খুলল। সাথে সাথে হুড়মুড়িয়ে কেউ রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। পুষ্প ড্যাব ড্যাব করে রক্তে রঞ্জিত ছেলেটার দিকে তাকিয়ে আছে। ইতিমধ্যে সেই সুদর্শন যুবকের উপর ক্রাশ নামক বাসটা খেয়ে বসে আছে। আপনি? ছেলেটাও যেন একটু অবাক হলো। তুমি এখানে থাকো, থাক, আমি চলে যাচ্ছি। ছেলেটা যাওয়া ধরলেই পুষ্প তার হাত ধরে আটকালো। ছেলেটা এক দৃষ্টিতে কিছুক্ষণ পুষ্পের দিকে তাকিয়ে থাকলো, তারপর দৃষ্টি নিচু করে নিল। আরে মশাই, বসুন এইখানে। আপনার যে অবস্থা, বেশিক্ষণ হাঁটতে পারবেন না। কি হয়েছে বলুন তো? কাবাডি খেলে এসছেন নাকি? পুষ্পের মুখে এত কথা একবারে শুনে ছেলেটা ভিমরি খেলো যেন। না, গুন্ডারা ধাও করেছিল। দেখি, তুই গিয়ে একটু গরম পানি আর ব্যান্ডেজ খুঁজে নিয়ে আয়, ড্রয়ারেই আছে, যা। পুষ্প চলে গেল। আপনার সমস্যা কি? এখানেও চলে এসেছেন? ছেলেটা অসহায় চোখে নির্দয় রমণীটির দিকে তাকালো। তোমার কি তাই মনে হচ্ছে? আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, তাই তো চলে যেতে নিয়েছিলাম। হয়েছে, আর বলতে হবে না। কি অবস্থা করেছেন হাত পায়ের? রামিসার মুখে বেদনার ছাপ স্পষ্ট। তা দেখে ছেলেটা বাকরুদ্ধ। সে যদি জানতো তাকে ব্যথা পেতে দেখে রামিসা এমন রিয়াকশন করবে, তাহলে সে শতবার ব্যথা পেতে রাজি ছিল। তোমার আঘাতের কাছে এই ব্যথা সামান্য, শরীরের আঘাত দেখানো যায়, কিন্তু মনের আঘাত না। রামিসা ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে রইল ছেলেটার দিকে, তারপর চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগলো। হেই রামিসা, কাঁদছো কেন? সরি, আমি এইভাবে বলতে চাইনি। প্লিজ কেঁদো না, আমার সহ্য হয় না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কোথায় যাবেন ভাইয়া? আপু আপনাকে ভালোবাসে তাই কাঁদছে। এই আপু যা ভেতরে গিয়ে কাঁদ। আমার হলেও হতে পারে দুলাভাইকে ট্রিটমেন্ট করি। পুষ্পের এহেন কথায় দুজনাই হেসে দিল। ছেলেটা হাসতে হাসতে বলল, আচ্ছা, আমার হলেও তো হতে পারে। শালিকা, আপনার নাম কি? আমার নাম হলো ওর নাম আরিমা। পুষ্প দাঁত দিয়ে জিভ কাটলো। রামিসা আসল নাম বলতে বারণ করেছে তাকে। সব জায়গায় তার নাম আরিমা দিয়ে রেখেছে। ব্যান্ডেজ করার পর ছেলেটা চলে গেল। তার বন্ধুকে কল দিয়ে আসতে বলেছিল, তাই কেউ আর আটকায়নি। এই যা, কি হলো? ছেলেটার নাম কি ভুলেই গেছি জিজ্ঞেস করতে। রাজনিশান্ত রাজ শেখ। ছেলেটার নামও তার মতোই কিউট। পাকনি, আরেকটু হলেই তো নামটা বলে ফেলতি। বলেছি না এই নাম হাইড করে রাখবি। পুষ্প থেকে আরিমা, রিশা থেকে রামিসা। বলেই ফিক করে হেসে দিল পুষ্প। সাথে রামিসাও হেসে দিল। বেশ অনেকদিনই কেটে গেছে। পুষ্প কলেজে উঠে গেছে। তার এখন ব্যস্ত সময় নতুন কলেজ আর পড়াশোনা নিয়ে। রামিসা না বললেও পুষ্প ভালোভাবে জানে রাজকে মন দিয়ে বসেছে তার বোনটা। অমত করেনি পুষ্প। সে চায় তার বোনটা সুখী হোক। আর কতদিন তার জন্য গাধার খাটুনি খাটবে? তারও একটু সুখ প্রয়োজন। বাড়িতে এসে এরকম একটা সারপ্রাইজ পাবে ভাবেনি পুষ্প। বিস্ময়ে তার মুখ হাঁ হয়ে গেছে। কি ব্যাপার? হলেও তো হতে পারে। শালিকা থেকে পার্মানেন্ট শালিকা বানিয়ে নিলাম তোমায়। খুশি হওনি? রামিসা মুচকি মুচকি হাসছে। তাই বলে আপু একবারও আমাকে জানালে না? বলতে বলতে পুষ্প কেঁদে দিল। তারা হা করে পুষ্পের দিকে তাকিয়ে আছে। সারপ্রাইজ দিতে যেয়ে তারা আহাম্মক বনে গেল। দুজনেই পুষ্পের কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু সে থামার লোক নয়, কেঁদেই যাচ্ছে। হেঁচকি উঠে গেছে তার কাঁদতে কাঁদতে। শেষমেশ পুষ্প কান্না থামালো। আমার একটা শর্ত আছে। নাক টানতে টানতে বলল পুষ্প। কি শর্ত? দুজনেই আগ্রহ হয়ে তাকালো তার দিকে। আমাকে তোমরা দুজনে একটা বেবি এনে দেবে। সে আমার কাছেই থাকবে। তার নাম আমি রাখবো। আর আপু আমার সাথে এখানেই থাকবে, সাথে দুলাভাইও থাকবে।
কেটে গেছে বেশ কয়েক মাস। যে যার লাইফ নিয়ে ব্যস্ত দিন কাটাচ্ছে। পুষ্প নিজ বনে পড়াশোনা করে যাচ্ছে। তার খুশি সীমা নেই যেন, কারণ রামিসা আর রাজ তার সাথেই থাকে। রাজ একটা কোম্পানিতে চাকরি করে। আসলেই কি তাই? রামিসা যদি একটিবার খোঁজ দিত তবে কি তার ক্ষতি হয়ে যেত? এখানেই প্রথম ভুলটা করেছে সে। রামিসা অন্য কোম্পানিতে চাকরি করে, যদিও রাজ বারণ করেছিল। রামিসা মানেনি। সে নিজ দায়িত্বে বোনের খরচ বহন করবে। অগত্যা রাজও মানা করেনি। আজকে শুক্রবার, তাই সবাই বাড়িতেই আছে। রামিসা জলদি জলদি ঘুম থেকে উঠে খোপা করতে করতে রান্নাঘরে ঢুকে গেল। একটু চা খেয়ে তারপর রান্না শুরু করবে। ঠিক তখনই পেছন থেকে পুষ্প এসে আরিমাকে জড়িয়ে ধরল। ঘুম ঘুম চোখে রামিসাকে জড়িয়ে ধরে আছে পুষ্প, শক্ত করে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে সে। কি রে, এত সকালে তোর মুখ দেখা যাচ্ছে যে? ব্যাপার কি ফুল? আপু, তোমায় নিয়ে বাজে স্বপ্ন দেখেছি। তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ। দেখে নিও, কেউ যদি তোমায় আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায় তাকে আমি বিড়বিড় করছিল এতক্ষণ পুষ্প। অস্পষ্ট হলেও কথাগুলো শুনতে পেয়েছে রামিসা। পুষ্প ততক্ষণে ফের ঘুমিয়ে কাদা। এখন সে একটু নড়লে রামিসার জায়গা হবে মাটিতে, মানে ঠাস করে পড়ে যাবে। এভাবেও কেউ ঘুমাতে পারে? এখন কি করবে রামিসা? নড়তেও পারছে না। তখনই রাজ এলো। রামিসা যেন হাফ ছেড়ে বাঁচল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।